আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা ব্যানার এবং হেডলাইন যেটা করেছি সেটা দেখে বুঝতে পারছেন যে বর্তমানে 1 কোটির উপরে সনাতনী আছেন, আপনাদের সবাইকে জবাই করে দেওয়া হবে। আওয়ামী লীগ নেতাকর্মী আছেন, আপনাদের আর কি করবে, যা করার তো করছেই অলরেডি। 50,000 নেতাকর্মী অলরেডি জেলে আছে। 360 জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে জেলখানায় অমানসিক নির্যাতনে, এবং আরো কত হাজার কত লাখ যে ঘরবাড়ি ছাড়া, তা আপনারাই বুঝতে পারছেন। আর এর কারণেই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে আমাদের সভানেত্রী আন্দোলনের ডাক দিচ্ছেন। 11 তারিখ অবশ্য মার্কিন অ্যাম্বাসেডার, নতুন মার্কিন অ্যাম্বাসেডার আসবেন, যিনি প্রচণ্ড চায়না বিরোধী। উনি আসছেন, ডিপ স্টেটের লোক। এরপরে কি কি হবে তা আমরা এখনো জানি না। এদিকে তো সারা দেশের ম্যাক্সিমাম বন্দর, পোর্ট, বিমানবন্দর, নৌবন্দর সবই অলরেডি বিক্রি হয়ে গেছে, আর কিছু বাকিও নেই। আর এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার রক্ষার জন্য আমাদের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা 11 তারিখের পর যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দিবেন। সেটা হতে পারে হরতাল, হতে পারে বিশাল বিশাল মিছিল, হতে পারে টোটাল ব্লক আউট, হতে পারে অসহযোগ আন্দোলনের মতো কোনো আন্দোলন। সেই আন্দোলনকে বেগবান করার জন্য নেত্রী অলরেডি এর আগেই বলেছেন যে নেতা কর্মী যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। হ্যাঁ, আমি আপনাদের মতো আমিও মানি, এখন আমাদের কোনো নেতা নেই, এখন আমাদের একজনই আছে, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। যা আগে যেমন মিছিল হতো না, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখন আমরা বলবো এক নেত্রীর এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। আর এই শেখ হাসিনার বাংলাদেশ গড়ার জন্য, শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে এনে, সসম্মানে দেশে ফিরিয়ে এনে ক্ষমতার মসনদে বসানোর জন্য আমরা 11 তারিখের পরে নেত্রী যেভাবে বলবেন সেইভাবে সারা বাংলাদেশে আন্দোলন বেগবান করবেন। আমরা যারা অনলাইনে, অফলাইনে, রাস্তায় যে যেখানে পারছেন সেখানেই এই আন্দোলন গড়ে তুলতে হবে, কোনো ভেদাভেদ ছাড়া, কোনো গ্রুপিং ছাড়া। আমাদের কাছে এই মুহূর্তে ভুলে যান কোনো গ্রুপিং, অমুক ভাই তমুক ভাই ভুলে যান, আমরা এক নেত্রীর নির্দেশেই কাজ করব। কারণ আমাদের এখন যদি আমরা গ্রুপিং করতে থাকি, আরও করতে থাকি, আমাদের অবস্থা আরও নিঃশেষ হবে। আপনারা বিএনপির নেতার সেই বক্তব্যটাই শুনেছেন, জবাই করবে আপনাদের, কেউ স্বাধীনভাবে থাকতে পারবেন না, সে বলেই দিচ্ছে, তারা কন্টিনিউ বলে যাচ্ছে। সুতরাং এই হায়নাদেরকে দমানোর জন্যই 11 তারিখের পর যে কোনো মুহূর্তে নেত্রী যে আন্দোলন ডাক দিবেন, সেই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। যে চুলকায় ঘাও বানানো হয়েছে, সেই ঘাওয়ে একটু মলম দিয়ে দিয়েছে ভারত। একটু মলম দিয়ে দিল। কিভাবে দিল? শাহরুখ খানের যে ক্রিকেট ক্লাব KKR, কলকাতা নাইট রাইডার, যখন মুস্তাফিজের নাম ঘোষণা করলো, আমরা তখন থেকেই দেখলাম পুরো ভারতের মানুষজন তা নিয়ে বিরোধ শুরু করলো। কি কারণ? আমি আগেই বলেছিলাম, এই ময়মনসিংহের ভালুকায় দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটার হিসাব শুধু ইউনূস সরকার না, পুরো বাংলাদেশকে চুকাতে হবেই। বলেছিলাম, তার শুরু কিন্তু এইটা দিয়ে, এই মুস্তাফিজের IPL থেকে বাদ দেওয়া নিয়ে। এটা নিয়ে দেখলাম ওই যে রাজাকারের দেশ নাকি মামার দেশ না চামারের দেশ নামে একটা পত্রিকা আছে, সেখানে খুব যে IPL কে বর্জন করতে হবে। আচ্ছা, IPL কে যদি বর্জন করেন, তাতে ভারতের কোন কচুটা হবে? কি হবে ভারতের? IPL বর্জন করলে বাংলাদেশের দর্শক, বাংলাদেশের পত্রিকা, তাতে কি যায় আসে? এখন দুইখান কথা আছে আমার, ওই ব্যাপারে পরে আসছে IPL বর্জনের বিষয়ে। তার আগে আরেকটু ব্যাখ্যা করি, কেন তারা বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশনে যাবে না। আপনি তার 7 সিস্টার খেয়ে ফেলবেন, আপনি তার কলকাতা দখল করবেন। রিটায়ার্ড আর্মি অফিসার কয়টা আছে যারা জীবনে একটা ভাগে স্বীকার করে নাই, যুদ্ধ করা তো দূরের কথা, তারা যায় 3 দিনে কলকাতা দখল, এমনকি কেউ বলে আমেরিকাও তার কাছে গেছে না। তো এই বিষয়গুলো তো হাস্যকর।
তারপরে যখন দীপচন্দ্র দাসকে হত্যা করা হলো পুড়িয়ে মেরে নৃশংসভাবে, তারপরে কি ঘটলো? আরেকজনকে মেরেছে। মারেনি? তার ওই রেশ না কাটতে, কাটতে আরেক ব্যবসায়ীকে শরীয়তপুরে তাকে ১ম এ ছুরি মারল। ছুরি মারার পরেই ক্ষান্ত হলো না। তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারল। এখানে ল্যাম এক্সকিউজ তৈরি করেছে যে চিনে ফেলেছে দেখে তারা পুড়ে মেরে ফেলেছে। চিনে ফেললে তো ছুরি দিয়েই মারতে পারত। আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? আগুন দিয়ে পুড়ে মারতে হবে কেন? আসলে তাকে পুড়ে মারার জন্যই মারছে। এটা বলতে লজ্জা করে? মানে হিন্দুদের আমি বারবার আপনাদের বলেছি, বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের তাড়িয়ে দেওয়া হবে। আপনারা তো মানতেছেন না। এমনকি আবারও বলে রাখি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও আপনি সংখ্যালঘুদের এই বাংলাদেশে টিকিয়ে রাখতে পারবেন না। কারণ বাংলাদেশের মানুষকে ওইভাবে তৈরি করা হয়েছে। ভারত বিরোধী এবং হিন্দু বিরোধী হিসেবে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। এবং তখনও বলেছি, আবারও বলি, সব দল তখন শুকরিয়ানা নামাজ পড়বে। আহাহাহা! বাংলাদেশ থেকে, ইসলামী বাংলাদেশ থেকে সকল হিন্দুদের তাড়িয়ে দিতে পেরেছে। দেখবেন শুকরানা নামাজ পড়বে। এটা বলেছি বারবার। বিভিন্ন পডকাস্টে গিয়ে বলেছি, আমার চ্যানেলে বলেছি, লিখেছি, আবারও বললাম। কি করণীয় সেটা অন্য পর্বে আলোচনা করেছি এবং করব। এবার আসি যে এই যে আপনি পুড়িয়ে মারলেন, ৩ টা ঘটনা পরপর ঘটলো ১৫ দিনের মধ্যে। তো ভারতের মানুষজন বসে থাকবে। সবচেয়ে হাস্যকর কি জানেন? ক্রিকেট খেলা নিয়ে বামেরা খুব বেজায় মনঃক্ষুণ্ণ হইছে। মোস্তাফিজকে বাদ দিছে দেখে সিংহু বামেরা একটু মনঃক্ষুণ্ণ ভারতের। সিংহু বামেরা বুঝতো যদি বাংলাদেশের ক্ষমতাটা ভারতের মতো থাকতো না, ভারতের মতো না, ভারতের ৪ ভাগের ১ ভাগও থাকতো, এতক্ষণ ভারত দখল করতো। আর যেগুলো যে হিন্দু কমরেড আছে না, সবগুলো আগা কাটাইতো। সবগুলো কালেমা পাঠ করে, দেখলে এরা জানেই না। এরা এই বাংলাদেশের যে মেন্টাল প্রিপারেশন, এই শক্তি যদি থাকতো, তাহলে ভারতের হিন্দুদের কপালে যে কি শনি হইতো, এটা আপনি চিন্তা করতে পারবেন না। ওটা আমরা যারা মুসলিম পরিবার থেকে উঠে আসছি, তারা জানি। আপনারা তো সেলসালা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করার মনে করছেন যে বাংলাদেশটা বোধহয় ভারতটা বোধহয় বাংলাদেশের মতোই মানুষজন চিন্তা করে, তাই না? খুব বোকার স্বর্গে বাস করতেছেন আপনারা। এবং আপনাদের এই সুফল কুফল ২ টাই ভোগ করতে হবে, যদি আপনারা গুরুত্ব না দেন। এবার আসি, ভারতের লোকজনের খুব কষ্ট হচ্ছে। আপনি দেখেন, ভারতের কয়েকটা বিখ্যাত মৌলানা যারা ৪,০০০-৫,০০০ মাইল দূরে মুসলমানদের কিছু চিৎকার দেয়, তাদের প্রশ্ন করেছে যে প্রতিবেশী রাষ্ট্রে ফিলিস্তিনের জন্য এত কথা বলেন। ১ম এ বলছে যে ভারতে যে হিন্দুদের পুড়ে মারতেছে কিছু বলেন না কেন? মৌলবীরা কি বলছে জানেন? "ও ভারত কা ও ভারত ও বাংলাদেশ কা মামলা হ্যায়, ও হামারা সাথ কোই রিশতা নেই।" তখন তারা প্রশ্ন করছে, "তাইলে যে যে বলেন কাশ্মীর আর কি ফিলিস্তিনের কথা বলেন, কই वो मानवता की खातिर किया था, मानवता की नाम पे।" তখন মানবতা কি নাম পে চলা আয়া। বাংলাদেশে মানবতা চোখে দেখে না বাড়ির পাশে। কিন্তু ৪,০০০ মাইল দূরে ফিলিস্তিনি মানবতা দেখে। এইজন্য আমি বলেছি, পৃথিবীতে কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ কখনো দেশপ্রেমিক হইতে পারে না। তারা মুসলিম প্রেমী হবে। তারা উম্মাহ প্রেমী হবে। দেশপ্রেমিক কোনদিন হবে না। ইসলামের দেশপ্রেম নাই হলো ভুয়া কথা। ইসলামের দেশ কনসেপ্টই নেই। ওখানে খিলাফত, এবং তারা মানসিকভাবে ওইভাবে পয়দা হয়, ওইভাবে তৈরি হয়, তারা ওটাই বিশ্বাস করে, তারা ওইটাই ভালোবাসবে। আপনি দেখছেন, ঘরের কাছে বাংলাদেশে হিন্দু পুরলে তখন বলে যে হিন্দুদের পিঠে মেলে উঠে বলা যাবে না। কিন্তু ৪,০০০ মাইল ফিলিস্তিনে তারা খুব অস্থির থাকে। আর আর ভারতের বামেরা তো আরো সুবহানাল্লাহ। বুঝছেন? এরা তো বড় ভাই তো বড় মিয়া তো বড় মিয়া। এই মুসলমানেরা ভারতের। আর ছোট মিয়া যে কমরেড, এরা হলো সুবহানাল্লাহ। এরা আরো ২ কদম আগে। এরা এগুলো খেয়ে দেখবেন তেল, এই মুস্তাফিজরে বাদ দিছে তাদের কষ্ট হইতেছে। মুস্তাফিজকে বাদ দিয়েছে ক্রিকেট থেকে কষ্ট। কি বাঙ্গু ভাইয়েরা আমার বাংলাদেশের। এই যে ১২ কোটি টাকা পাইতেন বাংলাদেশী টাকায়। গেল না লস? এই টাকাটা তো বাংলাদেশে আসতো। বুঝতে পারলেন তো যে এইরকম ভারতের সাথে, ভারত যদি বাংলাদেশের সাথে অর্থনৈতিক যুদ্ধে নামে, ৩ মাসে বাংলাদেশ খতম। অনেকে বলছে না ভারত যুদ্ধ করবে। আমি খুব গবেষণা করেছি যে ভারত আসলে বাংলাদেশে যুদ্ধ করবে কিনা। মানে একেবারেই যদি ঠেকে না যায়, মানে আপনারা যদি দিল্লি দখল না করতে না যান, বিমান হামলা না করেন, ভারত কোনদিনই বাংলাদেশকে হামলা করবে না। সীমান্তে কুচুর-মুচুর করলেও না, সুদূর-বুদুর করলেও কিছু করবে না। কিন্তু যে কাজটা করবে, ৩ মাসের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানায় ফেলবে। না খেয়ে মারা যাবেন, পালে, পালে মারা যাবেন। পইলে ১ম এ মরবেন কিন্তু এই যে মানে জানো আসলে পইলে কিন্তু মরবেন এই যে মৌলবি সাহেবেরা। নিশ্চিত থাকেন, না খায় মারা যাবেন মৌলবীরা। না খায় মারা যাবেন। বাংলাদেশ যেদিন অর্থনৈতিক অবরোধ শুরু করবে, বাংলাদেশ যেদিন অর্থনৈতিক যুদ্ধ শুরু করবে, বাংলাদেশ যেদিন বাণিজ্য যুদ্ধ শুরু করবে বাংলাদেশের বিরুদ্ধে, খুব খারাপই আছে বাংলাদেশে কপালে। ঠেকায় রাখতে পারবেন না। আচ্ছা, ওটাও গেল। তো যারা এখন বলতেছেন যে আইপিএল থেকে বাদ দিল কেন? কান্নাকাটি করছেন কেন? আপনারা ইন্ডিয়া বয়কটি, আপনারা তো ইন্ডিয়া বয়কটি। আরে ভাই, যার সাথে দেখতে পারেন না, মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া লাগলে ঘরের ভিতর দিয়ে ওয়াল দেন, উঠানের ভিতরে ওয়াল দেন, তাই না? দোকানের ভিতরে ওয়াল দেন, এমনকি বেড়া দেন, বেড়া, ওয়াল যাই বলেন। যে তার মুখ না দেখা যায়। ভাইয়ের আমি বাংলাদেশে অন্তত ৫০ টা পরিবার চিনি, মায়ের পেটের ভাইয়ের মুখ দেখব না বলে, ভাবির তো নয়, মায়ের পেটের ভাইয়ের মুখ দেখব না বলে ওয়াল তুলে। মাঝখানে বেড়া দেয়। এমনকি যারা গরিব তারা সোলার বেড়া দেয়। দিয়ে কয় ভাইয়ের মুখ দেখব না। যার সাথে এত খারাপ সম্পর্ক। মায়ের পেটের ভাই। তো ভারতেরও দেখতে পারেন না ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। আপনি
এখন কি বলবো আর? এখন যদি ওইটা কইলেই তো মনটা খারাপ। লবা কামে আপনি ভারতে ক্রিকেট খেলতে যাবেন। বয়কট করেন। আপনি ক্রিকেট খেললে তো ভারতের সম্মান বেড়ে যাবে। তাহলে সম্মান কমান যায় না? আসলে তা না। ১২ কোটি টাকার বেতন আগো। কেমন লাগে মামার দেশ, রাজাকারের দেশ? মাহমুদুর রহমান আবার কেউ বলতেছে ভবিষ্যতে যাতে বাংলাদেশ টিম এই টি-20 বা কোনো ইন্টারন্যাশনাল যদি কোনো খেলা হয়, সেখানে বাংলাদেশ যেন অংশ না নেয়। তাতে ভারতের কসু হবে। বাংলাদেশ, পাকিস্তান যে এতদিন পাকিস্তানের সাথে খোদ ভারতে খেলে নাই। তাতে পাকিস্তানের সাথে যে খেলে নাই, ভারতের কোন কসুটা হইছে? আর তো বাংলাদেশ। আপনি যখন বাংলাদেশে যখন খোদ সাকিবকে আপনি বাদ দিয়ে দেন, তখন আপনার ইজ্জত নষ্ট হয় না? আর মুস্তাফিজকে বাদ দিয়েছে, বিরাট খারাপ লাগছে না? যখন মাশরাফির ঘরে আগুন জ্বালায় দেন, তখন খারাপ লাগে না? আপনি যে দেশের হাই কমিশন আক্রমণ করে বসেন, সেই দেশে ক্রিকেট খেলতে যান কোন চক্ষে, কোন লজ্জায়? চক্ষু লজ্জা তো থাকা উচিত। কি বঙ্গভূমিন? কি তৌহিদি জনতা? কি আধিপত্যবাদ বিরোধী চিঙ্গুমাম? তোমরা খেলতে যাও কেন? বরং তোমরা প্রতিবাদ করো। বাংলাদেশের কোন টিম যাবে না ভারতে। বাংলাদেশে কোন ক্রিকেটার যাবে না। বাংলাদেশে কোন হাডুডু প্লেয়ার যাবে না। বাংলাদেশে কোন কাবাডি প্লেয়ার যাবে না। বাংলাদেশে কোন ক্রিকেট প্লেয়ার যাবে না। বাংলাদেশে কোন সাঁতারু যাবে না। বাংলাদেশে কোন মদারু যাবে না মদ খাইতে, পেন্সিল খাইতে। এগুলো বয়কট করো। তা না রেখে তোমরা কান্নাকাটি শুরু করছো। কেন বাদ দিল, কেন বাদ দিল? তোমরা তো আলহামদুলিল্লাহ পারো। বাদ দে। বাদ দিতে বলো। কোন যায়ও না। এটা তো গেল। আবার একটু ২ খান কথা বলি। সবচেয়ে মজার বিষয়। তা ভাইজান, তো আইপিএল খেলা দেখা বাদ দিয়ে দাও দেখি। বাংলাদেশ টিভিতে আইপিএল খেলা দেখায়ও না। এটা করো। আর যারা আসলেই দেখো না, ইউটিউবেও দেখো না, VPN দিয়ে আইপিএল দেখো না। দেখি থাকতে পারো কিনা। এটা তো গেল। নাম্বার 2 আরেকটা মজার বিষয়। কে ক্রিকেট জুয়ারু ভাইরা, যারা ফজর নামাজ পড়ে ক্রিকেটের জুয়া ধরেন, মাগরিব নামাজ পড়ে এসে ক্রিকেটের জুয়ার হিসাব করেন, যারা বাদে সাইসা আবার আমি দেখেছি কিন্তু দায়িত্ব নিয়ে বললাম এগুলো। এগুলো করে নামাজি লোকেরা এখন আইপিএল এ ক্রিকেটে বাজি ধরবে। বাংলাদেশের যারা ভারত বিরোধী, তার ৯৫% আইপিএল শুরু হওয়ার পরে জুয়া খেলা শুরু হয়ে যাবে। অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলছে। আমি জানি দায়িত্ব নিয়ে বললাম, বাংলাদেশের কোন উপজেলায়, কোন থানায় আইপিএল এ ক্রিকেট জুয়া বন্ধ থাকবে আমাকে বলেন তো? বরং থানাকে আপনারা লক্ষ, লক্ষ টাকা দেন। তাদের নাম সহ আমার কাছে। জামালপুর জেলার কারা কোন থানায় কত টাকা দেয়? সরিষাবাড়ি থানায় কে কয় টাকা দেয়? ধনবাড়ি থানায় কয় টাকা দেয়? তারপর জামালপুর থানায় কয় টাকা দেয়? ঠিক আছে? ইসলামপুর থানায় কয় টাকা দেন? বকশীগঞ্জ থানায় দেন, কোথায় কে কোথায় কত টাকা দেন, ওগুলো লিস্ট আমার কাছে আছে। কোন থানায় কত টাকা ক্রিকেট জুয়ার কারণে যায়। অন্যান্য আছেই, ফেন্সিডিল, আর্মস, ড্রাগ অন্যান্য জুয়া খেলার টাকা তো আছে। ক্রিকেট আইপিএল এর সময় আলাদা টাকা যে দেন, সেই খবর কিন্তু আমি জানি। আমাদের সরিষাবাড়ি থানায় কোন অফিসার কত টাকা নেয় তাও আমি জানি। ওগুলো আমার কাছে চার্জ চলে আসছে। কে দেয় তাও জানি। তার মধ্যে ২-৪ জন আমার একেবারেই পরিচিত লোক আছে। ঠিক আছে? যারা এখানে টাকা দেয় এবং নেয়। জুয়ার টাকা। এই যে আইপিএল হবে, তাহলে আপনারা জুয়া খেলেন না। ওটা হালাল না? ওই মামার দেশ আছে না, রাজাকার মাহমুদুর রহমানকে বলতেছি, তুমি মাহমুদুর রহমান একটু বলো তো, যে আইপিএল নিয়ে জুয়া তো খেলবে, খেলাই দেখেন না, জুয়া খেলবেন না। জুয়া খেলা বন্ধ রাখতে পারবে কারো বাবার ক্ষমতা আছে। বাংলাদেশে ইউনূসের বাবার ক্ষমতা আছে। আইপিএল এর বাংলাদেশে জুয়া খেলা বন্ধ রাখবে। তারপর কি মির্জা ফখরুল সাহেবের দাদার ক্ষমতা আছে। তার বিএনপি লোকেরাই তো এগুলো করবে এখন। এগুলো থালির দর, টাকা জমা রাখবে। তারপর জামাতের শফিকুর রহমানের বাবার ক্ষমতা আছে। আইপিএল নিয়ে জুয়া খেলা বাংলাদেশে বন্ধ করুক। কোটি, কোটি টাকা মফস্বলে। একের অজপাড়া গায়ে যায় দেখবেন টাকা জুয়া খেলা, এই আইপিএল নিয়ে জুয়া খেলতেছে। এই ক্রিকেট জুয়া খেলতেছে। আপনি যান গিয়ে দেখবেন। আমার কথা সত্য মিথ্যা কিনা আপনি জানেন না। যারা এগুলো দেখতেছেন এখন দেখবেন সত্য নাই কথা আমার। জুয়া খেলতেছে। তো এগুলো বাদ দিবেন। কি রাজাকার মাহমুদুর রহমান, তুমি এগুলো বলো? তোমার পত্রিকায় লেখো, আপনারা কেউ আইপিএল এ জুয়া খেলেন না। কিন্তু আমি জানি তোমরা খেলবা। ভারত খুব খারাপ। কিন্তু ৩২ নম্বর ভাঙার পর ইন্ডিয়ান গান গাইতে হয়। ভারত খুব খারাপ। ইন্দিরা গান্ধী সেন্টার ভাঙা তোমরা। তোমরা বই ইন্দিরা গান্ধী সেন্টার, কালচারাল সেন্টার, যেখানে বই থাকে, বই। সেই গ্রন্থাগার পুরে দেওয়া জাতিকে যে এখনো বাংলাদেশ, ভারতের জনগণ, এবং ভারতের জনগণ তো জানেই না। আমি ভারতের ১০০ জনের ফোন করছি। ১০০ না, কয়েকশ। সাউথের লোক একজনও জানে না যে তাদের কালচারাল সেন্টার এখানে পুড়ে দিছে। গ্রন্থাগার বিশ্বাসই করে না। আমার সাউথের বন্ধুদের বলেছি, সাউথের কেরালার বন্ধুদের বলেছি, চেন্নাইয়ের বন্ধুদের বলেছি, এমনকি কাশ্মীরের লোকজনদের বলেছি। বিশ্বাস করে না। দিল্লির লোকজনদের বলেছি। বিশ্বাস করে না। কয় ওইখানে কালচারাল সেন্টার পুরো কেন? মানে এটা তো মাথাই নাই যেটা পুড়ে দিছে, জ্বালাই দিছে। তো সেই জাতি যারা, তোমরা যেই দেশের কালচার আছে না, যেই দেশের গ্রন্থাগার জ্বালিয়ে দাও। আমি সেখানে লাইফ টাইম মেম্বার ছিলাম। ইন্দিরা গান্ধী কালচার সেন্টার যে লাইব্রেরি, সেটা লাইফ টাইম মেম্বার ছিলাম আমি। আমার কার্ড নাম্বার 366। আমি আবারও বলি, বাংলাদেশের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার লাইব্রেরির আমি লাইফ টাইম মেম্বার। আমার কার্ড নাম্বার 366। তাই আমি জানি ওইখানে কত বই আছে, কি পরিমাণ বই আছে। একটা রিচ, বাংলাদেশে যদি তিনটা রিচ গ্রন্থাগার থাকে, তার মধ্যে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ছিল একটা। সেই গ্রন্থাগার আপনারা জ্বালিয়ে দিয়েছেন। যেই দেশে গ্রন্থাগার জ্বালিয়ে দেন আপনি, সেই দেশে ক্রিকেট খেলতে যাবেন, লজ্জা করে না?
এই চক্ষু লজ্জা নাই, এই বাঙ্গুরা তোদের চক্ষু লজ্জা নাই, ভারতে যাবি আবার ভিসা চাষ লাইন ধরাস, যারা দেখতে পারস না, যার নাম শুনতে পারস না, ভারত তোদের জাত শত্রু মনে করস, ভারত বিরোধিতাকে ইমানের অঙ্গ মনে করস, তুই এই দেশে কেন যাবি রে ভাই, যেখানে মায়ের পেটের ভাইয়ের না দেখতে কি ওয়াল দেশ, বাড়ির উঠানের মধ্যে আমি ওয়াল দেয়, উঠান উঠান বাইরে বুঝেন, বাইরে রাস্তা বন্ধ করে দেয়, ভাই যেতে না যেতে পারে, মুখ দেখবে না, এরকম ওয়াল করে ঘরের সামনে। তো তুমি ভারতে যাওয়া কেন? লজ্জা করে না? যারা দেখতে পারো না, তুমিও কাটা তারা বেড়া ভারত দিচ্ছে, তুমি ওয়াল করো। তুমি ভারত দেখতে পারো না, কাটা তারা বেড়া ভারত দিতেছে, তুমি কাটা তারের পাশে একটা ওয়াল দাও, আমি ভারতের মুখ দেখো না। ও মুরগি চুরি ঠিকই করবা, গরু চুরি ঠিকই করবা, চিনি চুরি ঠিকই করবা, হ্যাঁ, গম চুরি ঠিকই করবা, পিঁয়াজ চুরি ঠিকই করবা, হ্যাঁ, আবার বলো ভারত ভালো না, ভারত ভালো না। ভারতের চোরা কারবারি করে না হলে পেটে ভাত জোটে না, হ্যাঁ, তারাও দেখি ভারত বিরোধিতা করে। এই হচ্ছে বাংলাদেশ। তাদের কথা কি বলবো? আমি তো কতবার বলেছি, যাদের আমি ভারত থেকে মাগনা চিকিৎসা করিয়ে এনেছি, শত লোক, তারা একটা লোক ভারতের পক্ষে পোস্ট দেয় না, একটা লোক ভারতের পক্ষে বিরোধিতা করলে তার প্রটেস্ট করে না। এই হচ্ছে বাংলাদেশের তৌহিদি জনতা, বুঝতে পারছেন? ভারত খুব খারাপ, কিন্তু মাগনা চিকিৎসা করে আসতে খুব ভালো। যারা বলেন না টাকাতে চিকিৎসা করি, টাকাতে আপনি অন্য দেশে যে চিকিৎসা করতে যান, ভারতে যান লাগবে, অন্য দেশ আছে না, পাকিস্তান আছে না আপনার, যান। আর যারা মাগনা করছে আর আরো বদমের, আমি নিজে দেখেছি, এটা আমি বলেছি কয়েকবার লিখেছি যে ভারতের হাসপাতালে মাগনা চিকিৎসা করতে বেডে শুয়ে শুয়ে ভারতের আর হিন্দুরা গালিতে আমি নিজে দেখেছি। গরুর মাংস খায় ভারতে, গরুর মাংস ভুনা খেয়ে নিজে রান্না করে খেয়ে আসে বাংলাদেশে এসে বলে গরুর মাংস খেলে না ভারতে থাকতে দেন না, এগুলো বলে। কয়জন জানতে চান এর সম্পর্কে? কয়জনের নাম সহ বলবো, বাপদাদার নাম সহ ঠিকানা সহ বলে দিতে পারবো কারা এগুলো বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি ভারতে দেখেছি যে ভারত বিরোধিতার নমুনা দেখেন, ভারত সেইখানে বাংলাদেশের লোকদের বলতেছে যে তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন, এইভাবে বলেছে। আমি জানি আমার এই লাইভ দেখতেছে, যার সামনে বলেছে তাদের আত্মীয় স্বজন দেখতেছে বা দেখবে, ভাবতে পারবেন না ভারতের মুসলমানের কথা বলছে এটা, তারা বলছে এটা বাংলাদেশি না, বাংলাদেশি মুসলমানদের আসামের ভারতের ওই ছবিগুলো আমার কাছে আছে, কে এগুলো বলেছে তার ছবি তোলা আছে আমার কাছে। সে বলতেছে যে তোমরা শেখ হাসিনা মেরে ফেলো না কেন, এগুলো বলছে আসামের লোক, আসামের মুসলমান। এবং সেটা এমন না যে বাংলাদেশে পালাই গিয়ে আসামে নাগরিকত্ব নিচ্ছে, আসামের নাগরিক, ভারতের নাগরিক, বাংলাদেশে ভারতের নাগরিক, এমন না যে বাইপাস করে গেছে, তার 14 গোষ্ঠী ওখানে থাকে, এমন না যে বাংলাদেশ থেকে পালাই যায় বা ওখানে বাড়ি করছে, তার দাদা ভারতীয়, তার বাপ ভারতীয়, সে ভারতীয়, সেগুলো বলছে ভারতীয় মুসলমান। এত ভারতের ভিতরেও ভারত বিরোধী করে আলাপ পরে, যারা বাংলাদেশে আইপিএল নিয়ে এত মুস্তাফিজ নিয়ে এত রাগ করছেন, আপনারা যায়েন না, যারা দেখতে পারেন তার কাছে যাবেন কেন? নাম্বার 1। নাম্বার 2, আইপিএল খেলা বন্ধ, জুয়া খেলাটা বন্ধ রাখেন, আইপিএল জুয়া খেলেন না, হ্যাঁ। আমি জানি সব ছাড়লো, ভারত ছাড়া চলবে না, বাংলাদেশের জুয়ারিদেরও ভারত ছাড়া চলে না, ফেন শিডিল করো, ভারতের ফেন শিডিলের দাম কত, কয় টাকা দেখি না খান, পাকিস্তান থেকে ফেন শিডিল এনে বানায় খেলিতে হয়, তাই না? জানি ভারত ছাড়া বদবায়ু ত্যাগ করার ক্ষমতা নাই এদেশের, বদবায়ু ত্যাগ করার ক্ষমতা নাই। আর যেই দিন কারেন্টটা শুধু বন্ধ করে দিবে না, সুবহানাল্লাহ, ওই দিন বুঝতে পারবেন, মাশাআল্লাহ, ওই দিন, হ্যাঁ, লিল্লাহ আর জুটবে না মৌলবীদের, ফেসবুক আর চালানো লাগবে না, ইউটিউব চালানো শুধু এখানে বন্ধ করে দিলে, যেদিন কারেন্টটা বন্ধ করে দিবে, বিদ্যুৎ রপ্তানিটা যেদিন বন্ধ করে দিবে, আর চাইল ডাল বন্ধ করে দিলে তো সুবহানাল্লাহ হয়ে যাবেন, মাশাআল্লাহ। একেবারে পশ্চাৎ দেশ দিয়ে আপনার আর ওই যে বৃষ্টি আর বের হবে না, কারণ পেটে থাকলে তো দানা বের হবে। তাই যা শুরু করছেন আপনারা, ভারত ভদ্র প্রতিবেশী, ভারত নিরীহ প্রতিবেশী, মানে যত না ভদ্র নিরীহ, শক্তিমান কিন্তু নিরীহ, সেই জন্য বাইসে গেছেন, নইলে বাংলাদেশের বাঙ্গুদের কপালে যে কি আসতো তা আমি জানি না। শনিবার ভোররাত ঠিক 2টা কারাকাসের আকাশে হঠাৎ করেই দেখা গেল লো ফ্লাইং এয়ারক্রাফট আর ড্রোনের গর্জন। লা গুয়ারা, হিগারোত এবং বারুতা এলাকাগুলো কেঁপে উঠল একের পর এক বিস্ফোরণে। প্রত্যক্ষদর্শীদের মতে অন্তত 7টি বিশাল বিস্ফোরণ ঘটেছিল, যার লক্ষ্যবস্তু ছিল প্রধানত ভেনেজুয়েলার সামরিক ঘাঁটি এবং যোগাযোগ ব্যবস্থার অ্যান্টেনাগুলো। বিশেষ করে ফোর্ট তিওনা, যা ভেনেজুয়েলার বৃহত্তম সামরিক কমপ্লেক্স, সেখানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর এবং সিবিএস নিউজের তথ্য মতে এই অভিযানটি পরিচালনা করেছে মার্কিন সেনাবাহিনীর অভিজাত ডেল্টা ফোর্স এবং 160তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট। তারা অত্যন্ত নিখুঁতভাবে লা কার্লোটা বিমান ঘাঁটি এবং মাদুরোর বাসভবন মিরা ফ্লোরেস প্রাসাদের সুরক্ষা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়ে। পুরো হামলাটি স্থায়ী ছিল মাত্র 30 মিনিটেরও কম সময়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবজাত ভঙ্গিতে ভোরে ট্রুথ সোশ্যালে বিশ্বকে এই অভাবনীয় খবরটি জানান। তিনি দাবি করেন মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সফলভাবে আটক করা হয়েছে এবং তাদের বিমানে করে ভেনেজুয়েলার বাইরে মার্কিন মূল্যকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটি ছিল এক কথায় একটি ব্লিটজক্রিগ বা অতর্কিত হামলা, যা এতটাই দ্রুত ছিল যে মাদুরো তার স্টেট অফ এমার্জেন্সি ঘোষণার সময়টুকুও পাননি।
এই অভিযানের কৌশলগত দিক বিশ্লেষণ করলে দেখা যায় যুক্তরাষ্ট্র সরাসরি সম্মুখ যুদ্ধে না গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে নেতৃত্বের কেন্দ্রকে আঘাত করেছে। প্রশ্ন হলো, কেন যুক্তরাষ্ট্র এমন একটি চরম পদক্ষেপ নিল? আগে শুনি যুক্তরাষ্ট্র কি বলছে, তারপর জানবো পর্দার আড়ালের কাহিনী কি। যুক্তরাষ্ট্র মাদুরোকে ধরার জন্য যে আইনি ঢাল ব্যবহার করেছে তার গাল ভরা নাম হলো নার্কো টেরোরিজম। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এবং বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম বা মাদক সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের আদালতে দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে, মাদুরো গত 20 বছর ধরে কলম্বিয়ার বিপ্লবী গোষ্ঠী এফএআরসি এর সাথে হাত মিলিয়ে একটি ড্রাগ কার্টেল পরিচালনা করছেন, যার নাম কার্টেল অফ দ্য সানস। মজার বিষয় হলো, মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস, যাকে তিনি আদর করে ফার্স্ট কম্ব্যাটেন্ট বা প্রধান যোদ্ধা বলে ডাকেন, তার বিরুদ্ধেও মাদকের অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তার দুই ভাইপো এফ্রান অ্যান্তোনিও কাম্পো ফ্লোরেস এবং ফ্রাঙ্কি ফ্রান্সিসকো ফ্লোরেস দে ফ্রান্টেস 2015 সালে হাইতিতে মার্কিন অভিযানে ধরা পড়েছিলেন এবং পরে যুক্তরাষ্ট্রে সাজা ভোগ করেন। যদিও প্রেসিডেন্ট জো বাইডেন 2022 সালে তাদের মুক্তি দিয়েছিলেন, তবে ট্রাম্প প্রশাসন আবার তাদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। মার্কিন প্রশাসনের যুক্তি হলো, মাদুরো কেবল একজন রাষ্ট্রপ্রধান নন, বরং তিনি একজন মাদক সম্রাট, যিনি কোকেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মার্কিন সমাজকে বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছিলেন। ট্রাম্প মাদুরোর মাথায় দাম বা বাউন্টি বাড়িয়ে $50 মিলিয়ন নির্ধারণ করেছিলেন, যা ওসামা বিন লাদেন বা আল বাগদাদীয় পর্যায়ের সমান। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগের সত্যতা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন ভেনেজুয়েলা প্রধানত কলম্বিয়ার কোকেন পাচারের একটি রুট মাত্র। তবে মাদুরোর সরকার সরাসরি এই উৎপাদনে জড়িত কিনা তা নিয়ে যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। যুক্তরাষ্ট্র মাদকের অভিযোগ তুললেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে প্রশ্ন, আঙ্কেল স্যাম কি আসলে যুক্তরাষ্ট্রের যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে মাদুরোকে ধরেছে, নাকি তার নজর ভেনেজুয়েলার 303 বিলিয়ন ব্যারেল তেলের উপর? ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদের মালিক, সৌদি আরব বা ইরানের চেয়েও বেশি। ট্রাম্প যখন প্রকাশ্যে বলেন তিনি মার্কিন তেল কোম্পানিগুলোর সাথে কথা বলেছেন এবং ভেনেজুয়েলার তেল নিয়ে মার্কিন পেট্রোলিয়াম রিজার্ভ পূরণ করবেন, তখনই কিন্তু তেলের গন্ধটা পরিষ্কার হয়ে যায়। অনেক বিশ্লেষক মনে করেন মাদকের অভিযোগটি কেবল একটি স্মোক স্ক্রিন বা ধোঁয়াশা। আসল লক্ষ্য হলো কারাকাসের তেল দখল করা। আবার 2027 সালের মধ্যে চীনের জ্বালানি চাহিদার একটা বড় অংশ ভেনেজুয়েলা থেকে আসার কথা ছিল। মাদুরোকে সরিয়ে সেখানে একটি মার্কিনপন্থী সরকার বসাতে পারলে ট্রাম্পের এনার্জি ডমিনেন্স বা জ্বালানি আধিপত্যের নীতি সফল হবে। বিশ্লেষকদের মতে মাদকের অভিযোগটি কেবল একটি আইনি আবরণ মাত্র। যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ওরিনোকো অয়েল বেল্ট এবং সেখানকার খনিজ সম্পদ। ভেনেজুয়েলার প্রচুর পরিমাণে সোনা এবং রেয়ার আর্থ এলিমেন্ট রয়েছে, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। ট্রাম্পের চোখে এই সম্পদগুলো হলো আমেরিকার সেই পুরনো অধিকার যা চ্যাভেজ জাতীয়করণ করেছিলেন। যদি মাদুরোকে সরিয়ে একটি অনুগত সরকার বসানো যায়, তবে ট্রাম্প প্রশাসন হয়তো ভেনেজুয়েলার তেল ক্ষেত্রগুলো আবার একজন মোবিল বা সেভরনের মতো বড় মার্কিন কোম্পানিগুলোর হাতে তুলে দেবে। সেই বন্ধু বা মিত্র সরকারের প্রধানও ট্রাম্পের হাতে আছে। এই অভিযানের পেছনে কেবল মাদক নয়, বরং ভেনেজুয়েলার ক্ষমতার মসনদে একজন বন্ধু বসানোর পরিকল্পনা রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। আর সেই বন্ধুটি হলেন 2025 সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। দর্শক, কি অদ্ভুত ব্যাপার! যেখানে নোবেল শান্তি বিজয়ীরা রাজনীতিতে জড়াচ্ছেন, সেখানে অশান্তি আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, হোক সে বাংলাদেশ কিংবা মিয়ানমার অথবা ভেনেজুয়েলা। মাচাদো দীর্ঘ 1 বছর ভেনেজুয়েলায় আত্মগোপনে থাকার পর সম্প্রতি একটি নকল পরচুলা পরে এবং কাঠের নৌকায় করে কিউরাসাও হয়ে নরওয়েতে পালিয়ে যান, যা কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নাই। তিনি ট্রাম্পের এই আগ্রাসী নীতির কট্টর সমর্থক। এমনকি তিনি একবার বলেছিলেন যে মাদুরোকে সরাতে কেবল আন্তর্জাতিক চাপ যথেষ্ট নয়, বরং একটি বিশ্বাসযোগ্য সামরিক হুমকি প্রয়োজন। ট্রাম্পের সাথে মাচাদোর সম্পর্ক বেশ রসাত্মক। মাচাদো যখন নোবেল পেলেন, তখন ট্রাম্প পরে রসিকতা করে বলেছিলেন মাচাদো তাকে ফোন করে জানিয়েছেন তিনি ট্রাম্পের সম্মানার্থে এই পুরস্কার গ্রহণ করেছেন এবং ট্রাম্প চাইলে পুরস্কারটি তাকে দিয়েও দিতে পারতেন। অনেকে মনে করেন মাদুরোকে সরিয়ে মাচাদো বা
এডমুন্ডো গঞ্জালেসকে ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলাকে একটি মার্কিন পাপেট স্টেট বা পুতুল রাষ্ট্রে পরিণত করাই ট্রাম্পের মূল লক্ষ্য, যাতে তেলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হয়। দর্শক, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্কে অবনতির শুরু মূলত প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে। 1999 সালে ক্ষমতায় আসার পর চাভেজ সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেন। তিনি তেল শিল্পকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হতে থাকে। 2013 সালে চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন। মাদুরো আগের সরকারের নীতি অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের 1 নম্বর শত্রুতে পরিণত হন। দর্শক, আপনারা যারা ভাবছেন এই ঘটনা একদম নতুন, তাদের জন্য ইতিহাসের ধুলো জমা ফাইল থেকে একটি নাম মনে করিয়ে দেই। সেটি হলো ম্যানুয়েল নোরিয়েগা। 36 বছর আগে 1990 সালের 3রা জানুয়ারি মার্কিন বাহিনী পানামায় ঢুকে নোরিয়েগাকে একইভাবে তুলে এনেছিল। 1989 সালের 20 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ পানামায় অপারেশন জাস্ট কজ শুরু করেছিলেন। মজার ব্যাপার হলো, তিনি এক সময় CIA এর বন্ধু ছিলেন, কিন্তু যখনই তিনি মার্কিন কথা শোনা বন্ধ করলেন, অমনি তিনি হয়ে গেলেন মাদক সম্রাট। পানামা ও ভেনেজুয়েলার এই দুটি অভিযানের মধ্যে কিছু মিল আছে যেগুলো অবাক করার মতো। নোরিয়েগা আত্মসমর্পণ করেছিলেন 1990 সালের 3রা জানুয়ারি, আর মাদুরো গ্রেপ্তার হলেন 2026 সালের 3রা জানুয়ারি। তারিখের এই কাকতালীয় মিল হয়তো ট্রাম্প প্রশাসনের একটি সচেতন বার্তা। আবার দুজনের বিরুদ্ধে একই অভিযোগ, তারা মাদক সম্রাট। মিল আছে অভিযানে অভিজাত বাহিনী ব্যবহারও। পানামায় নেভি সিল এবং আর্মি রেঞ্জার্স ব্যবহার করা হয়েছিল, আর ভেনেজুয়েলার ডেল্টা ফোর্স প্রধান ভূমিকা পালন করেছে। নোরিয়েগাকে পরে যুক্তরাষ্ট্রে 40 বছরের জেল দেওয়া হয়েছিল। মাদুরোর কপালে কি আছে তার সময় বলে দেবে। মাদুরোর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এবং প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পেড্রিনো লোপেজ অগ্নিশর্মা হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এটিকে নগ্ন আগ্রাসন এবং সাম্রাজ্যবাদী হামলা বলে দাবি করেছেন। তাদের দাবি, মার্কিন বিমানগুলো বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালিয়েছে এবং এতে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ভেনেজুয়েলা সরকার মাদুরো ও তার স্ত্রীর প্রুফ অফ লাইফ বা তারা যে বেঁচে আছেন তার প্রমাণ দাবি করেছে। দর্শক, মাদুরোর গ্রেপ্তারের ঘটনায় সারা বিশ্ব যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা, অন্যপক্ষে রাশিয়া, চীন, ইরান এবং কিউবার মতো দেশগুলো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে সশস্ত্র আগ্রাসন হিসেবে দেখছে। রাশিয়ার জন্য ভেনেজুয়েলা ছিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় কৌশলগত মিত্র। সেখানে তাদের হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। চীনও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কিছুটা সংযত প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা সহিংসতার নিন্দা করলেও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আইনি দৃষ্টিকোণ থেকে এই অভিযানটি অত্যন্ত বিতর্কিত। একটি সার্বভৌম রাষ্ট্রের ভেতরে সামরিক অভিযান চালিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করা কি আইনসম্মত? জাতিসংঘের সনদের 2 আর 4 অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে পারে না। যুক্তরাষ্ট্র এখানে আত্মরক্ষার বা সেলফ ডিফেন্সের যুক্তি দিলেও আন্তর্জাতিক আইনে মাদকের পাচারকে সাধারণত সশস্ত্র আক্রমণ হিসেবে গণ্য করা হয় না। আবার আন্তর্জাতিক প্রথাগত আইন অনুযায়ী একজন বর্তমান রাষ্ট্রপ্রধান যে কোনো বিদেশি আদালতের বিচার থেকে রেহাই পাওয়ার অধিকারী, যাকে বলা হয় ইমিউনিটি রেশন পার্সনে। জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, এই হামলা আসলে এক ধরনের ভীতি প্রদর্শনকারী কূটনীতি, যা বিশ্বের নিয়ম ভিত্তিক শৃঙ্খলাকে ধ্বংস করে দিচ্ছে। দর্শক, মাদুরোর এই নাটকীয় পতন এবং গ্রেপ্তার বিশ্ব রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের নতুন পররাষ্ট্র নীতিকে অনেকে ঠাট্টা করে মনরো ডক্ট্রিন মানে ডোনাল্ড প্লাস মনরো বলেছেন। 1823 সালে মনরো ডক্ট্রিনকে আরো আক্রমণাত্মকভাবে ফিরিয়ে আনা হয়েছে, যার মূল কথা হলো পশ্চিম গোলার্ধে কেবল আমেরিকার হুকুম চলবে, চীন বা রাশিয়ার কোনো জায়গা নেই। ভেনেজুয়েলায় যদি গৃহযুদ্ধ শুরু হয় তবে বিশ্ব বাজারে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ডিজেলের দাম বাড়তে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উস্কে দেবে। ভেনেজুয়েলায় আছে চীনের বিশাল বিনিয়োগ। মাদুরোর অবর্তমানে তা অনিশ্চয়তার মুখে পড়ল। এটি বেজিং এর জন্য একটি বড় ধাক্কা। তবে মার্কিন এই বিজয় কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সংশয় আছে।
ভেনেজুয়েলার সেনাবাহিনী যদি গেরিলা যুদ্ধ শুরু করে তবে ইরাক বা আফগানিস্তানের মতো যুক্তরাষ্ট্র সেখানে এক দীর্ঘমেয়াদী চোরাবালিতে আটকে যেতে পারে। দর্শক, মাদুরো এখন যুক্তরাষ্ট্রের জেলে। কারাকাসের রাস্তায় এখন ট্রাঙ্কের গর্জন আর মানুষের দীর্ঘশ্বাস। কেউ হয়তো ভাবছে মুক্তি এসেছে, আবার কেউ ভাবছে সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে কি আর শান্তি ফিরে। আর মাদুরো নিউ ইয়র্কের কোন এক হিমশীতল সেলে বসে হয়তো তিনি এখন সে চ্যাবেজে সে ছোট্ট পাখিটিকে খুঁজবেন, যে এসে তাকে বলবে যে এটি কেবল একটি দুঃস্বপ্ন ছিল। কিন্তু বাস্তবে ডেল্টা ফোর্স আর ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট তাকে মনে করিয়ে দেবে যে খেলার নিয়ম এখন বদলে গেছে। শেষ কথা হলো, ভূ রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে সেই স্বার্থের নাম হলো কালো সোনা বা তেল। মাদুরো হয়তো সেই সোনার খনির ভুল পাহারাদার ছিলেন, যার মাসুল তাকে এখন মার্কিন আদালতের কাঠগড়ায় দিতে হবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।